ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব বসন্ত বরণ ও ভ্যালেন্টাইন ডে যুগলবন্দী উদযাপন, রঙিন সাজে প্রাণ প্রকৃতিও, সারা দেশে নানা আয়োজন। টঙ্গীর তুরাগ তীরে দিনী বয়ান আর জিকির আজকারে ব্যস্ততা, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও ঢল, মহিমান্বিত লায়লাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। কাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হবে আলোচনা, জানালেন উপদেষ্টা আদিলুর। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতা আমানের। ভিসা জটিলতা সহ প্রবাসীদের নানা সমস্যা সমাধানে কাজ করছে সরকার। দুবাইয়ে মতবিনিময় সভায় ডক্টর ইউনূস, বাংলাদেশে আমিরাতের বিনিয়োগ বাড়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। ঋতুরাজ বসন্ত বরণে উৎসবে মেতেছে বাঙালি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আনন্দে মেতে উঠেছে রাজধানীবাসী। বসন্ত বরণকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে নানা আয়োজন। বাসন্তী আর হলুদ শাড়ি পাঞ্জাবিতে সেজে সকাল থেকেই জড়ো হন নানা বয়সী মানুষ। সকাল 7:15টায় সেতারের রাগ বসন্ত মুখারি বাদন দিয়ে শুরু হয় বকুল বসন্ত বরণ উৎসব। এছাড়া গান, কবিতার সুরের মূর্ছনায় মুখরিত হয় চারুকলার বকুলতলা। আমি এখানে বসন্ত উৎসব, গান, নাচ এগুলো দেখতে এসেছি। আমার খুবই ভালো লাগছে, আমি এখানে আসতে চাই আবার। বসন্ততে আমার সেরকম ভাবে কখনো থাকা হয়নি, তো এবার ফার্স্ট টাইম, খুবই বেশি ভালো লাগছে আর মনে হচ্ছে যে প্রতি বছরই এখানে আসতে হবে। এবারের বসন্ত খুব ভালো লাগছে, আমরা পারিবারিকভাবে সবাই এসেছি বসন্ত এই উৎসব দেখতে। বসন্ত আমাদের জীবনে একটা নতুন পরিচিতি তৈরি করে, আমাদেরকে একটা নতুন একটা আবহাওয়ায় নিয়ে যায়, বা একটা ভালোবাসার বা একটা রূপ রস গন্ধ, এটা আমাদেরকে একটা ভালোবাসা শিখায়। ফাল্গুন উৎসবের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার উম্মে হানি এবং চট্টগ্রামের পাহাড়তলীতে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে। বেলা যত গড়িয়েছে বকুলতলার বসন্ত উৎসব আসলে ততটাই উৎসব মুখর এবং ততটাই আনন্দদায়ক হয়ে উঠেছে। এবং এখন কিন্তু বকুলতলার যে অনুষ্ঠানটি সেটি কিন্তু প্রায় একেবারেই শেষের পর্যায়ে। একটু বলি যে এখন বকুলতলায় যে আয়োজনটি চলছে সেটি হচ্ছে একটি আলোচনা পর্ব। সকাল থেকেই যে নাচ, গান, আবৃত্তি এবং নাচ, গান, আবৃত্তির যে একটি ধারা চলছিল সেটি আসলে প্রায় সমাপ্ত হয়ে গিয়েছে। আসলে বসন্ত মানেই তো নতুন একটি প্রাণের সঞ্চার এবং এটিকে বলা যায় যে অপূর্ব একটি সৌন্দর্যের বিস্তার। আসলে শীতের যে কঠিন অবস্থা সেটিকে আসলে সরিয়ে প্রকৃতি যখন আসলে নিজেকে নতুন করে রঙিন করে রাঙিয়ে তোলে, আসলে বাঙালির হৃদয়েও কিন্তু অনেকখানি রঙিন হয়ে ওঠে। আর সেই চিত্রেরই আসলে কিন্তু প্রকাশ ঘটলো এই বকুলতলা প্রাঙ্গণে। আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে নাচ, গান, সেতারের বাদ্যযন্ত্র এবং সব কিছু মিলে আসলে উৎসব মুখর একটি অনুষ্ঠান পরিচালনা হলো সকাল থেকেই। এবং আর একটু বলি যে বাঙালির হৃদয়ে আসলে যে বসন্ত আসলে যে অনেকখানি রঙিন হয়ে ওঠে তারই আসলে প্রকাশ আমরা আজ দেখলাম। বসন্ত আসলে শুধু প্রকৃতির পরিবর্তন নয়, এটি আসলে যে বাঙালির এক সাংস্কৃতিক জাগরণ, সেই হিসেবে কিন্তু আসলে বলা যায় যে এটি এক ঐতিহ্যের উচ্ছ্বাস। আর এজন্য হয়তো বসন্ত বাঙালির আসলে অবিচ্ছেদ্য উৎসবে পরিণত হয়েছে। বসন্ত বরণের আসলে এই দিনটি প্রকৃতি আর মানুষের মধ্যে যে এক অদ্ভুত মেলবন্ধন ঘটে তার চিত্রই আসলে আমরা সকাল থেকে দেখছিলাম বকুলতলা প্রাঙ্গণে। এবং এখনও দেখছি যে এই বকুলতলা প্রাঙ্গণে কিন্তু তরুণ তরুণীদের হলুদ শাড়ি, পাঞ্জাবের উজ্জ্বলতা, একেবারে যে অন্যরকম আনন্দের প্রতিফলন যে ঘটে সেটি আসলে এখানে দেখা যাচ্ছে। এবং চারদিকে বাজতে থাকা যে রবীন্দ্রনাথের গান এবং সেতারের রাগের যে সুর, সেগুলো কিন্তু মনে হচ্ছে যে প্রকৃতি আসলে নিজেই এক অন্যরকম গান গাইছে। এই মুহূর্তে বসন্ত বরণের সর্বশেষ জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেকজন সহকর্মী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। চট্টগ্রামেও কিছুক্ষণ আগে ঋতুরাজ বসন্ত বরণের যে আয়োজন তার প্রথম পর্ব শেষ হয়েছে, কিন্তু তার
শুরু হয়েছে এবং সেই রেসটা কিন্তু আপনারা দেখছেন সকালবেলা বেলা বাজিয়ে কিন্তু এই যে আনুষ্ঠানিকতা বসন্ত উৎসব সেটা শুরু হয়েছে এবং সকাল 7টা থেকে কিন্তু রঙে রঙিন হয়ে এখানে যারা আছেন অতিথি দর্শক শিল্পী তারা কিন্তু এসেছেন এই পার্কে এবং আনুষ্ঠানিকতা সেটা 8:30টার পর শুরু হয়েছে এবং আসলে সবাই বসন্তী লাল নীল রঙিন যে পোশাক অর্থাৎ বসন্তের যে বর্ণিল সৌন্দর্য সেই সৌন্দর্যে নিজেকে সাজিয়েছেন ছেলে নারীরা শিশু কিশোররা সবাই কিন্তু বসন্ত ঋতুরাজকে বরণের যে আয়োজন সেটা কিন্তু তারা করছেন এবং চট্টগ্রামে শুধুমাত্র এখানে নয় আমরা দেখেছি যে নগর জুড়ে কিন্তু বসন্তের যে আয়োজন সেটা তারা আয়োজন করেছেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর যেহেতু আজকে ভালোবাসা দিবস সেই দিবসটাকেও কিন্তু ঘিরে যারা তরুণ তরুণীরা আছেন তাদের মধ্যে যে আনন্দ উৎসব সেটার বহিঃপ্রকাশ আমরা দেখেছি আর যেহেতু বসন্ত মানে রঙিন এবং বর্ণিল সে কারণে প্রত্যেকটা মানুষ তারা আশা করছেন যে এই ঋতুর মতো কিন্তু তাদের জীবনটাও যেন রঙিন এবং বর্ণিল হয় সেই প্রত্যাশা কিন্তু এখানে যারা আছেন তারা করছেন আর এর বাইরে হচ্ছে যে আসলে বসন্ত নিয়ে যেসব গান নাচ সেগুলো কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু একের পর এক মঞ্চস্থ করেছে এবং সেই আয়োজনটা কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্বে কিন্তু 12টা যে পর সেটা আমরা দেখেছি যে একটা র্যালির আয়োজন তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ শুধুমাত্র যে নগর কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সেটা নয় আমরা দেখেছি যে আসলে শহরের নানা প্রান্তে কিন্তু এই যে বসন্ত বা ঋতুরাজকে বরণের যে আয়োজন সেটা চলছে সবাই আশা করছে যে রঙিন হবে তাদের জীবনও তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে এর আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য প্রসঙ্গ কাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠতে পারবে না বলেও জানান উপদেষ্টা সেদিন তাদের রক্তের শিরিবে স্বৈরাচার বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করলো নূর হোসেন জিহাদ ডাক্তার মিলনের সর্বশেষ রক্তদানের মধ্য দিয়ে আমরা পেলাম গণতান্ত্রিক বাংলাদেশ জনগণ তাদের জীবন দিয়ে বিশেষ করে শ্রমজীবী মানুষ তাদের জীবন দিয়ে এই প্রতিরোধ করে তুলেছিলেন এই অভ্যুত্থান করে তুলেছিলেন সেই অভ্যুত্থানের যে সংগ্রাম সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এছাড়া দুবাই স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আরব আমিরাতের বিনিয়োগের ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে বিস্তারিত শিবলি আল সাকিরের রিপোর্টে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ শেষে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এছাড়া দুবাইয়ের প্লাম জুমেরার একটি হোটেলে মতবিনিময় করেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও প্রক্রিয়া বিমান ভাড়া কমাতে সিন্ডিকেট চিহ্নিতকরণ ভিসা জটিলতার সমাধান সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ জনতা ব্যাংকের বিদেশি শাখার সংস্কার প্রবাসীদের বিরুদ্ধে কাজ করা সাবেক আমলাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের ওয়ান স্টপ সার্ভিস চালু এবং ওয়েস্ট অনার্স বোর্ডের সেবাকে সহজ করার বিষয় উঠে আসে এগুলো সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা
উৎসবটা আপনাদের। প্রধান উপদেষ্টার এই সফরটি ঘিরে ভিসা জটিলতা নিরসন হবে বলে প্রবাসীরা যে আশা নিয়ে অপেক্ষা করছিলেন সেই বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। দিনের কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনেও এই বিষয়ে বিস্তারিত তথ্য দেননি প্রেস সচিব। তবে ভিসা জটিলতা নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে, আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সেই বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন, স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আরব আমিরাতের বিনিয়োগের ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। খিত্তায় খিত্তায় দিনী বয়ান আর জিকির আসকারে ব্যস্ত মুসল্লিরা। মহিমান্বিত লায়লাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রান্তের। এই মুহূর্তে ইজতেমার ময়দানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু জুমার আজান হয়ে যাবে এবং এই জুমার আজানের পরপরই কিন্তু জুমার নামাজের যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে এবং এবারে কিন্তু এই জুমার নামাজ যিনি পড়াবেন তিনি কিন্তু ওই যে মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ, তিনি কিন্তু এই জুমার নামাজ আসলে আজকের যে জুমার নামাজ আদায় হবে কিছুক্ষণ পর। আমরা যেমনটা জানতে পেরেছি যে বেলা 1:30টার সময় এই জুমার জামাত অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে যারা মুসল্লিরা এখানে রয়েছেন অর্থাৎ ইজতেমা ময়দানে যারা আসলে এসেছেন তারা কিন্তু এসেছেন এবং তারা তাদের যে অজুর এবং অন্যান্য যে পবিত্রতা অর্জনের যে কাজ সেগুলো কিন্তু তারা আসলে সেরে নিচ্ছেন। এর বাইরেও আমরা আশপাশের যে সেতুগুলো রয়েছে অস্থায়ী সেতুগুলো এবং অন্যান্য গেটগুলোর অংশগুলো থেকে আমরা ঘুরছিলাম কিছুক্ষণ আগে। অন্যান্য আশপাশের এলাকার যারা মুসল্লিরা রয়েছেন তারাও কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন, যেহেতু এখানে একটি বড় জমায়েত অনুষ্ঠিত হবে। সেই জমায়েতে তারা যেহেতু অংশগ্রহণ করবেন এবং বড় জমায়েতে মহান আল্লাহ তাআলার কাছে যে চাওয়া সেই চাওয়া তুলে ধরলে সেই চাওয়া অর্থাৎ দোয়া কবুল হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু বৃদ্ধি পায়। সেই আশা থেকে কিন্তু তারা এখানে কিন্তু আসতে শুরু করেছেন এবং আজান হয়ে গেলেই সেই যে মানুষের আসার যে ঢল সেটা কিন্তু আরও বাড়বে আশপাশের বিভিন্ন এলাকাগুলো থেকে। অনেকেই আমাদেরকে যেমনটা বলছিলেন যে তিনি আসলে এখানে অবস্থান করছেন, তার সন্তানরা আজকে তার সঙ্গে তার কাছে আসবেন, তার ছেলে সন্তানরা এই নামাজ আদায় করার অংশ হিসাবে এবং আশপাশের যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোরও যে স্বাভাবিকের সময়ে যে যতটা বড় জামায়াত হয় সেই জামায়াতের অনেক মানুষই কিন্তু এরই মধ্যে এখানে আসতে শুরু করেছেন। সেই জায়গা থেকে সেইখানকার মুসল্লিরা কম হলেও এই যে জামায়াতের বড় জামায়াতে মুসল্লিদের যে অংশগ্রহণ সেটা কিন্তু বাড়বে এবং এখানকার যারা আসলে আয়োজক রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে প্রায় লক্ষ মানুষ এখানে আসলে জমায়েত হচ্ছেন এবং এখানে এই নামাজ আদায় করবেন এমনটাই আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যখন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে 70টি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দেশ থেকে আসলে মুসল্লিরা এখানে এসেছেন এবং 3500-এর কাছাকাছি বিদেশি মুসল্লিরাও কিন্তু এখানে আছেন এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরেও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সার্বিক পুরো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সাদা পোশাকে যেমন পুলিশ এবং পুলিশের অন্যান্য সদস্যদের যারা রয়েছেন তারা কিন্তু গোয়েন্দা নজরদারিতে রেখেছেন যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় মুসল্লিদের পড়তে না হয়। এর বাইরেও আমরা যেমনটা জানতে পেরেছি 7000 জন পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু ওই যে আইনি দিক থেকে অর্থাৎ নিরাপত্তার ব্যাপারগুলো কিন্তু তারা দেখছেন। এর বাইরেও জেলা প্রশাসন এবং অন্যান্য প্রশাসনিক জায়গা থেকেও কিন্তু পুরো নিরাপত্তার জায়গাগুলো রয়েছে এবং আমরা যাব গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু কিছুক্ষণ আগে একটি ব্রিফিং করা হয়েছে। সেই পরবর্তী যে জায়গাগুলো সেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো এবং নামাজের সময় আবারও লাইভের মাধ্যমে আপনাদেরকে এখানকার আপডেট জানাবো। তো এই ছিল এখান থেকে অর্থাৎ টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে ইজতেমা ময়দান থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ইজতেমার ময়দানে। আজ মহিমান্বিত লায়লাতুল বরাত, পরম করুণাময় মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় দিনভর ইবাদত বন্দিগিতে কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অতীতের পাপ আর অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলবেন তারা। ইসলামী চিন্তাবিদরা বলছেন হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। তবে পটকা আতশবাজি ফোটানো এবং অতিরিক্ত লৌকিকতা পরিহারের পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন শফিক মুন্সি।
পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন ধর্মপ্রাণ মুসল্লিরা। পাপমোচনের প্রার্থনায় চাওয়া পরিশুদ্ধ জীবনযাপন। মহিমান্বিত রাত হিসেবে প্রতিবছর হিজরি শাবান মাসের মাঝামাঝিতে মুক্তি, শান্তি ও কল্যাণ কামনায় পবিত্র শবে বরাত পালন করা হয়। এবারও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে পালিত হবে এ রাত। ইসলামী চিন্তাবিদরা বলছেন, এ রাতে অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করে দুহাত তুলে মোনাজাত করা হবে সৃষ্টিকর্তার দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাতে মাফ করে দেওয়ার একটি ঘোষণা দিয়েছেন হিংসুক এবং মুশরিক ব্যতিরেকে সবাইকে। আমরা যদি বেশি বেশি করে আল্লাহকে ডাকি, তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, ইবাদতের পরিবেশ সর্বোচ্চ সুযোগ কাজে লাগিয়ে যদি আল্লাহমুখ হতে পারি, এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই। মহিমান্বিত এই রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করব আর কোরআন তেলাওয়াত করতে পারি এবং এর পরের দিন যে দিনটাতে আছে সেটাতে আমরা নফল রোজা রাখতে পারি। পবিত্র শবে বরাত রমজান মাসের আগমনী বার্তাও, কেননা এর মধ্য দিয়েই শুরু হয় সিয়াম সাধনার প্রস্তুতি। তাই তো হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। আল্লাহর সাথে অন্য কারোর যদি কেউ শিরিক করে তার কিন্তু মাপ নেই। আর হিংসুক যে অন্যের ভালো দেখতে পায় না, অন্যের উপরে জুলুম করে, নির্যাতন করে, অন্যকে দাবিয়ে রাখে, পরমত সহিষ্ণু হতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। বাংলাদেশে সহ অনেক দেশেই দেখা যায় যুবকরা আতশবাজি, পটকা ফুটানো সহ নানা কাজে লিপ্ত হয়ে যায়। এটা একদমই অনুচিত কাজ এবং অনেকেই দেখা যায় বাসা বাড়িতে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বানাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে এই মহিমান্বিত রাতে এই কাজে সময় না ব্যয় করে ইবাদতে যদি ব্যয় করা হয়, এটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। ইসলামী চিন্তাবিদদের আশা, এই রাতের কল্যাণে কেটে যাবে সংকটকাল, আগামী দিন হয়ে উঠবে কল্যাণময়। সবার উপর বর্ষিত হবে সর্বশক্তিমান আল্লাহর করুণা, দৃঢ় হবে সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে নতুন করে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে 4 দিনে জেলার মোট গ্রেফতার 58। পুলিশ জানায়, অস্থিতিশীলতা সৃষ্টি রোধে জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো সহ তল্লাশি করা হয়। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে 11 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আছে বলেও জানায় পুলিশ। সুন্দরবনের ভেতরে ইকো ট্যুরিজমের নামে তৈরি হয়েছে কনক্রিটের স্থাপনা। মাছ ধরতে বনে আগুন, নদী খালে বিষ দিয়ে মাছ শিকার, চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধন সহ বিভিন্নভাবে বনের প্রতি অত্যাচার বেড়েই চলছে দিন দিন। স্থায়ী স্থাপনাগুলোর দীর্ঘমেয়াদে বন্যপ্রাণী ও বনের পরিবেশের ক্ষতির কারণ হবে বলে জানায় বিশেষজ্ঞরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম মাহমুদের রিপোর্ট। সুন্দরবনের মধ্যে কংক্রিটের জঞ্জাল জানান দিচ্ছে বন হারাচ্ছে নিজস্বতা। পরিবেশবাদীদের অভিযোগ, এই অরণ্য খোদ বন বিভাগের অবহেলা, দায়িত্বহীনতা ও লোভের শিকার। উন্নয়নের নামে গাছপালা কেটে গড়ে তোলা হয়েছে ইট কংক্রিটের ইকো ট্যুরিজম কেন্দ্র। দীর্ঘমেয়াদে স্থায়ী স্থাপনাগুলো বন্যপ্রাণী ও বনের পরিবেশের ক্ষতির কারণ হবে বলে মনে করেন তারা। যেখানে প্রকৃতির সাথে যে বনের সম্পর্ক, সেখানে কিন্তু কোনো পাকা স্থাপনা বা মানুষ সৃষ্ট কোনো কিছু করা ঠিক না। এতে করে কী হচ্ছে যে ওখানকার যে বন্যপ্রাণীর যে অভয়ারণ্য যদি বলি, অভয়াশ্রম বলি, এই আশ্রমটা কিন্তু থাকছে না। পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বনটি প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় সুরক্ষা বলয় হিসেবে যুগ যুগ ধরে রক্ষা করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে। তবে বনের প্রতি অত্যাচার বেড়েই চলেছে দিন দিন। অভয়ারণ্যে অবাধ যাতায়াত, মাছ ধরতে বনে আগুন, নদীখালে বিষ দিয়ে মাছ শিকার, চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধন, গাছ কাটা সহ বিভিন্ন অপরাধ ঘটছে বন ঘিরে। গত 2 যুগে অন্তত 27 বার আগুনের ঘটনা ঘটেছে পূর্ব বন বিভাগে। অপরাধ কমাতে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরকে এ ব্যাপারে কঠোর নজরদারি করতে হবে এবং বনের পরিবেশ সুরক্ষা করেই এইসব ট্যুরিজমকে
আমাদের প্রমোট করার চেষ্টা করতে হবে। তবে বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব উপায়ে সম্প্রসারিত হচ্ছে ইকো ট্যুরিজম। ওয়ান টাইম প্লাস্টিক যাতে ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমরা ট্যুরিস্টদেরকে সতর্ক করছি এবং বিভিন্ন চিপস পলিথিনের প্যাকেট এগুলো যাতে যত্রতত্র না ফেলে আমাদের একটা নির্দিষ্ট স্থানে ফেলে এবং এগুলো যাতে তারা ব্যবহার না করে এই বিষয়ে আমরা সতর্ক করছি। সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সম্প্রতি 24,95 লাখ টাকা ব্যয়ে বনের খুলনা রেঞ্জের কালাবগি ও সেকেরটেক, চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক ও শরণখোলা রেঞ্জের আলিবান্দায় ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা হয়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। শবে বরাত উপলক্ষে মাংসের বাজারে ছড়িয়েছে উত্তাপ। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে মুরগির দাম। এদিকে বাজারে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে সয়াবিন তেলের সরবরাহ। যদিও দাম কমেনি খোলা সয়াবিনের, আর আমদানিতে শুল্ক আরও বাড়ানোয় চড়া ফলের বাজার। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ও বাদামতলী এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, আর সোনালি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমছে চালের দাম। সবজি বাজারেও মিলছে স্বস্তি। এদিকে উধাও হয়ে যাওয়া সয়াবিন তেল ফিরতে শুরু করেছে। তেলের সঙ্গে চাপানো হচ্ছে না অতিরিক্ত কোনো পণ্য। রাজধানীর বাদামতলী ঘুরে দেখা যায় বেড়েছে আপেল, কমলা, মাল্টা, আঙুর ও আনারের মতো ফলের দাম। শুল্ক বাড়ানোয় বাড়তি দামের ধকল বলে জানায় বিক্রেতারা। আমাদের সরকার তো কিচ্ছু এটার বিষয়ে কোনো উদ্যোগ নেয় নাই। 10% কমানোর কথা, এই যে বাড়াই দিল ফলের ব্যাটটা, এখানে মানুষে ফল খাবে না ভাত খাবে আগে? আমরা মাল নিলে 300-র নিচে কোনো আপেল বিক্রি করা যায়, নিচেরটা। উপরটা আছে সবুজ আপেলটা 400 টাকা। আমাদের চাহিদা ভাই দৈনিক মিনিমাম 20 থেকে 25 টনের চাহিদা। সেখানে আমরা শুধু 1-2টা কোম্পানি 10 টন 15 টন মাল দিচ্ছে, অন্য কোনো কোম্পানি তো মানে ধারে কাছেও নেই। লাল লিয়ার গত সপ্তাহে বিক্রি করছি 310 টাকা 20 টাকা, এই সপ্তাহে বিক্রি করতে 340 টাকা 50 টাকা। প্রথম তো তেলের সাথে আটা, ময়দা, সরষে তেল এগুলো দিচ্ছে। কালকে আমাদেরকে এক্সট্রা তেলে দিছে, তবে তাও চাহিদা মতো দেয় নাই। ছুটির দিনে সকাল থেকেই কচি কাচার পদচারণায় মুখর অমর 21শে বইমেলার শিশু প্রহর। এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। যুক্ত হচ্ছি তার সঙ্গে। ছুটির দিনে সারা দিন জুড়েই আসলে শিশুদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা থাকে অমর 21শে বইমেলায়। আজকেও তার ব্যতিক্রম নয়। বেলা 11টা থেকেই শুরু হয়ে গেছে শিশুদের বিশেষ আয়োজন শিশু প্রহর। এখানে আসলে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে বিভিন্ন স্টলে তাদের পছন্দের বইগুলো দেখেছে। আর গত সপ্তাহে যেটি দেখেছি যে আমরা সিসিমপুরের আয়োজনটি না থাকায় অনেক শিশুরাই বেশ হতাশ ছিল, যা আসলে আজকে অনেকটাই কেটে গেছে। এখানে আয়োজন করা হয়েছে বিশেষ পাপেট শোয়ের। আমরা দেখতে পেয়েছি যে শিশুরা পাপেটের সঙ্গে হেসে খেলে গেয়ে তারা আসলে বেশ আনন্দ উদযাপন করেছে। একই সঙ্গে আজকের এই বিশেষ শিশু প্রহরে আমরা দেখতে পেয়েছি যে এখানে গল্প বলার আসরের আয়োজন করা হয়েছিল। এখানে শিশু চত্বরটি পুরোটি সাজানো হয়েছিল তাদের পছন্দের সকল চরিত্র দিয়ে, কার্টুন চরিত্রগুলো দিয়ে, যেখানে স্থান পেয়েছে মিনা কার্টুন, আলাদ্দিন সহ বিভিন্ন চরিত্র। এছাড়াও শিশু প্রহরের একটি কর্নারে আমরা দেখেছি যে কিডস জোনের আয়োজন করা হয়েছে, যেখানে আসলে শিশুদের বিভিন্ন প্লে অ্যারেঞ্জমেন্ট ছিল। আর শিশুরা সব থেকে বেশি আনন্দ করেছে আজকের দিনটিতে, সব থেকে বেশি আনন্দ করেছে আসলে তারা পাপেট শো এবং একই সঙ্গে যে পুতুল নাচের আয়োজনটি ছিল। তো সিসিমপুর না থাকায় তাদের যে আক্ষেপটি ছিল তা অনেকটাই ঘুচে গেছে আজকের এই শিশু প্রহরে। এই ছিল আমার কাছে শিশু প্রহরের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বইমেলায়। বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসে তিল ধারণের ঠাঁই নেই পর্যটন শহর কক্সবাজারে। দর্শনার্থীদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছে রিপোর্টার সুজাউদ্দিন রুপেল। সরাসরি যাচ্ছি তার কাছে। শীতের বিদায় বসন্তের শুরু, যার কারণে তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। আর পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের যে রং সেই বা উৎসবের যে ঢেউ সেটি লেগেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা লক্ষ্য করছি আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেই ক্ষেত্রে উপলক্ষকে কেন্দ্র করে কিন্তু আসলে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র সৈকতে ভিড় করছে। আমরা সব জায়গায় দেখছি, যেমন বালিয়াড়িতে যেমন পর্যটকের বাড়তি ভিড়,
প্রাকৃতিক তেমনি সাগর জলেও কিন্তু এখন যে বেলা বাড়ছে তার সঙ্গে সঙ্গে মানুষের সৈকতের সমুদ্র স্নানে নেমে পড়ার দৃশ্যটি কিন্তু আমরা লোকজনের যে বাড়তি আগমন সেটি লক্ষ্য করছি। সবাই নেমে পড়েছে সমুদ্রের যে নোনা জল সেটি নোনা জলে, যেহেতু সূর্যের তাপ বেশি সেই তাপ থেকে রেহাই পাওয়ার জন্য অনেকেই সমুদ্রের যে ঢেউ সে ঢেউতে মেতে রয়েছেন। আমরা সকাল থেকে লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি, শৈবাল সব কটি পয়েন্টে কিন্তু পর্যটকের নামার যে শুরু হয়েছে সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। বিশেষ করে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন, তারা সবাই যে যার যার মতো করে আনন্দ করছেন। অনেকে বিচ বাইক, অনেকে আবার জেট স্কিতে চড়ছেন, আবার অনেকে ঘোড়ার পিঠে উঠে ছবি তুলছেন। আবার বেশিরভাগই লক্ষ্য করছি সমুদ্রে যে জলরাশি রয়েছে সেখানে সমুদ্র স্নানের সঙ্গে সঙ্গে ফুটবল খেলা যেমন করছে ঠিক একে অপরকে পানি ছিটাচ্ছে। আবার অনেকে টিউব রয়েছে সে টিউবে গা ভাসিয়ে প্রতিটি মুহূর্ত পার করছে। এভাবেই কিন্তু আনন্দের যে মাত্রা সেটি বেড়েই চলেছে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য চাঙ্গা ভাব, এবং যারা কাঙ্ক্ষিত এই দিবসটিকে কেন্দ্র করে ব্যবসার আশা করেছিলেন তারা বলছেন তারা পর্যাপ্ত ব্যবসা করছে এবং নিরাপত্তাও জোরদার রয়েছে সমুদ্র সৈকত সহ পর্যটনের স্পটগুলোতে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও ক্রিকেটাররা জানিয়ে গেলেন শিরোপাতেই দৃষ্টি তাদের। দুবাইয়ে একদিনের বিশ্রাম শেষে শনিবার থেকে অনুশীলন শুরু করবেন টাইগাররা। 15 সদস্যের বাইরে থাকা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ যাবেন শুক্রবার। বিমানবন্দরে ভিড়, হই হুল্লোড়, গণমাধ্যম কর্মী, উৎসুক জনতা মিলেমিশে একাকার। স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের স্বপ্নযাত্রা বলে কথা। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অন্তত বিমানবন্দরে সবার আগে এসে সেই যথার্থতা প্রমাণ নাজমুল হোসেন শান্তর। ভিড় ঠেলে মাস্কের আড়ালেও বোঝা গেল তার স্মিত হাসি। ব্যাটের রান খরা শান্তর, নিয়মিত সুযোগ মেলেনি বিপিএলেও। তবে 5 দিনের ক্যাম্পের শেষ 2 দিনে ম্যাচ সিনারিওতে শান্ত ছিলেন সাবলীল। মেগা আসরে যার চওড়া কাঁধে বড় স্কোরের দায়িত্ব। এরপর আসলেন মিস্টার ডিপেন্ডেবল। 2027 বিশ্বকাপ না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো মুশির সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট। রঙিন পোশাকে ক্যারিয়ারের সামনে দাঁড়িয়ে মুশফিক নিশ্চয়ই রাঙাতে চাইবেন তা। বাকিদের অবশ্য টিকিট আরও দেখা মেলেনি। নিজেদের আড়াল করে বিমানবন্দরে ঢুকলেন ভিআইপি টার্মিনাল দিয়ে। রিশাদ, হৃদয়, ইমন, তামিম, সাকিব, নাসুম আর নাহিদ রানা, এই 7 তরুণ তুর্কি এলেন বিসিবি একাডেমি হয়ে, যাদের সবাই সদ্য সমাপ্ত বিপিএলে ছিলেন দারুণ ছন্দে। মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্রেফ সেই ফর্মটাকে ধরে রাখা চাই। একেবারে শেষে ঢুকলেন টাইগারদের পারফরমেন্স অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু আর বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। হেড কোচ সহ কোচিং স্টাফের বাকিরা ঢুকেছেন আগেই। দুবাই পৌঁছে শুক্রবার বিরতি শেষে শনিবার থেকে পুরোদমে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। এর মাঝে 17 ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনদের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। এবার আর কোনো শিক্ষা সফর নয়, চ্যাম্পিয়ন হতেই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। মুশফিক মাহমুদুল্লাহর সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্টটা টাইগাররা রাঙাত, নতুন করে লেখা হোক নবউপাখ্যান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফাগুন হাওয়ায় ভালোবাসা উৎসব, বসন্ত বরণ ও ভ্যালেন্টাইন ডে যুগলপন্থী উদযাপন, রঙিন সাজে প্রাণ প্রকৃতিও, সারা দেশে নানা আয়োজন। টঙ্গীর তুরাগ তীরে দিনী বয়ান আর জিকির আজকারে ব্যস্ততা, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও ঢল, মহিমান্বিত লাইলাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। এবং কাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হবে আলোচনা, জানালেন উপদেষ্টা আদিলুর। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতা আমানের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।